16 বছরের ধ্বংসস্তূপ থেকে মাত্র 6 মাসে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়, তবে সরকারের আন্তরিকতা দায়বদ্ধতার ঘাটতি নেই সরকার থেকে বলা হচ্ছে। আপনি কি বলবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, লোডশেডিং এবং যেসব অভিযোগগুলো সারওয়ার তুষার করলেন, সেখানে আপনাদের সফলতা কি আর আপনাদের আসলে বিফলতা কি? শুরুতে সরকারের কিছু অর্জন নিয়ে কথা বলবো, তারপরে তার যে বক্তব্য সেটির বিষয়ে আমার যে মন্তব্য সেটি পেশ করব। সরকার ইতিমধ্যে প্রায় 13 লাখ কৃষক পরিবারের 10,000 টাকা করে ঋণ মওকুফ করেছে। এরপরে কৃষক কার্ড সেটির বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে। ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিতদের সম্মানী ভাতা সেটিও শুরু হয়েছে। বন্ধ হয়ে যাওয়া 14টি কারখানা সেটি যাতে কাঙ্ক্ষিতভাবে কাজ করতে পারে এবং সেখান থেকে আসলে প্রফিট পাওয়া যায়, এই জন্য বেসরকারিকরণ নীতিমালা করে সেটি আসলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 9টিতে উৎপাদন শুরু হয়েছে। আমি গত সপ্তাহখানেক আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি প্রোগ্রামে ছিলাম, যেখানে 3টা কোম্পানি বা কারখানায় হস্তান্তর করা হয়েছে 2টি প্রতিষ্ঠানের কাছে, এবং সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। দেখেন, এবং দেখেছি যে এর আগে যে একটি প্রতিষ্ঠান আরএফএলের কাছে হস্তান্তর করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানকে আসলে তারা কিভাবে আসলে উজ্জীবিত করেছে এবং সেখানে কর্মসংস্থান থেকে শুরু করে তারা কিন্তু লাভজনক পর্যায়ের দিকে যাচ্ছে। অর্থাৎ সরকারের এই যে বেসরকারীকরণ নীতি, এটির আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু 16 বছরে যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল, সরকারের যে সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে এখনই আসলে এই প্রতিষ্ঠানকে লাভজনক করা সম্ভবপর নয়। যে কারণে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠানকে এইভাবে বেসরকারীকরণ নীতিমালা তৈরি করে তাদের কাছে দেওয়া হচ্ছে, যাতে করে এটা লাভজনক হয়। সরকারের আরও সবথেকে বড় অর্জনটা হলো বাংলাদেশে যে স্বামী স্ত্রীর সম্পর্ক মার্কা নতজানু পররাষ্ট্রনীতি, সেখান থেকে সরকার বের হয়ে এসেছে। এবং দেখেন, এর আগে শেখ হাসিনা ভারতে যাওয়ার জন্য মুখিয়ে থাকতো, কিন্তু আমাদের সরকার প্রধান তাকে ভারত সরকারের পক্ষ থেকে সবার আগে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমাদের সরকারের পলিসি সবার আগে বাংলাদেশ। তিনি মালয়েশিয়া গিয়েছেন, চীনে গিয়েছেন, এখন ভারত সরকারের পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং শহীদ উসমান হাদির খুনিরা এখনও পর্যন্ত ভারতে তারা অবস্থান করছে, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের মন্তব্য কি, তার উপর নির্ভর করবে বাংলাদেশের সরকার প্রধান তিনি আসলে ভারতে তিনি আসলে যাবেন কিনা। তার মানে কি? তার মানে আমাদের যে পলিসি সেটি হলো সবার আগে বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের সরকার এমন কিছু করবে না যেটির কারণে এদেশের জনগণ কষ্ট পায়। দেখেন, আমি নিজেও তো শিক্ষার্থী ছিলাম, আপনিও শিক্ষার্থী, সেও শিক্ষার্থী, এবং অনেক দর্শক আজকের এই টকশো দেখছে, তারাও কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একজন শিক্ষার্থী যে সময় দেশের বাইরে যেতে চায়, অনেক সময় মেধাবী, কিন্তু দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, টাকা থাকে না। আগে ছিল 3 লাখ টাকা পর্যন্ত, তাও সেটি পাওয়া যেত কি না সেটি নিয়েও নানান ধরনের অনিশ্চয়তা ছিল। কিন্তু সরকার এখন এটিকে 10 লাখ টাকায় উত্তীর্ণ করেছে। এখন আপনি দেশের বাইরে আপনি যেতে পারবেন। তারপরে দেখেন, আমাদের যে বাজেটে প্রায় 60টি নিত্যপণ্যের উপরে ভ্যাট এবং ট্যাক্স কমানো হয়েছে। আমি জানি না তিনি নিয়মিত বাজার করতে যান কিনা, তবে আমি মাঝে মধ্যে বাজারে যাই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব পড়ে যে আসলে মানুষের নাবিশ্বাস নাকি মানুষ সহনীয় মাত্রার মধ্যে অন্তত নিত্যপণ্যের দামটা রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয়েছে, দেখেন, সবসময় আমরা বাংলাদেশে দেখেছি যে বাজেটের পরপর সব কিছুর দাম ব্যাপকভাবে বেড়ে যায়, কিন্তু বাংলাদেশে এই প্রথম বাজেট ঘোষণার পরে অন্তত নিত্যপণ্যের দামগুলো যে পরিমাণ ছিল, কিছু কিছু পণ্যের দাম আরও কমেছে। আচ্ছা দেখেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত শিক্ষা এবং চিকিৎসা খাতে এই সরকার সবথেকে বেশি বরাদ্দ দিয়েছে। ইন্টারিম সরকার কিন্তু সেই কাজটি করেনি। কিন্তু আমাদের
বর্তমান সরকার যে সরকারকে নিয়ে আপনার অনেক সমালোচনা, সেই সরকার এদিকে মনোযোগ দিয়েছে। দেখেন সর্বশেষ যেটি নিয়ে কেউ কেউ কথা বলছে যে সরকার আসলে 31 দফা বাস্তবায়ন না করে 32ই চলে গেল। আচ্ছা, সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু এই যে আপনার যে সকল বেসরকারি বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যে অবসরের পর তাদের কল্যাণ ট্রাস্টের যে সুবিধা বা অর্থ, জি এটি যখন সেই শিক্ষক পায় তার সন্তান, এবং তিনি কিন্তু বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারেন, সেটি বন্ধ ছিল, সেটির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তো এরকম অসংখ্য উদ্যোগের কথা বলতে গেলে তো আসলে সময় লেগে যাবে, সব কথা জি বলতে পারবো না। তবে সরকারের নির্বাচন ইস্তেহারে যে বিষয়গুলো উল্লেখ করা ছিল, সরকার মোটামুটি সব কিছুই বাস্তবায়ন শুরু করেছে, এবং 6 মাসের মধ্যে তো আসলে সরকার পুরোপুরি সব বাস্তবায়ন করতে পারবে সেটি আসলে অসম্ভব, এবং এটি আসলে হয় না। যারা প্রত্যাশা করছে যে 6 মাসের সরকার কেন আমাকে 5 বছরের সুবিধা দিচ্ছে না, সেটি অত্যন্ত দুঃখজনক। দেখেন 16 বছর, জি এরপরে ইন্টারিমের 18 মাস, তার আগে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সাহেবের 2 বছর, সব মিলে প্রায় 20 বছরের সংকট সমস্যা এই সরকার এক প্রকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এমনকি ইন্টারিম গভর্নমেন্ট তাদের উপর যে ধরনের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা কতটুকু পালন করতে পেরেছে সেটি নিয়ে টকশোতে শুধু আমি না, অনেকেই সমালোচনা করে।